প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের ক্লাসটি অনার্স থার্ড ইয়ারের ছাত্রদের জন্য। আজকের কোর্স হলো সেল বায়োলজি, মলিকুলার বায়োলজি অ্যান্ড ইমিউনোলজি। তো আমি তোমাদের মলিকুলার বায়োলজি অংশটুকু পড়াচ্ছিলাম, যার কোর্স কোড হলো ACZ304। তো তোমাদের সাথে আছি আমি মাহমুদা খাতুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জুলজি, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে আমি তোমাদের যে টপিকটি পড়াবো সেটি হলো পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, যাকে আমরা বলি অনুলিপন পরবর্তী যে রূপান্তর, সেটি যাকে আবার আরএনএ প্রসেসিংও বলা হয়। এবং এই আরএনএ প্রসেসিংয়ের মধ্যে আমরা যেই ঘটনাটির উপর জোর দিব, অর্থাৎ যে টপিকটির উপর জোর দিব, সেটি হলো মেকানিজম অফ স্প্লাইসিং, যেটা তোমাদের সিলেবাসে সুনির্দিষ্টভাবে আছে। তো এর আগের ক্লাসে আমরা ট্রান্সক্রিপশন সম্পর্কে পড়েছি, তো আজকে আমরা পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন সম্পর্কে পড়ব। পোস্ট ট্রান্সক্রিপশনাল প্রসেসিং, তো আমরা জানি ট্রান্সক্রিপশন এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে ডিএনএ একটি অণুকে ছাঁচ হিসেবে ব্যবহার করে সেই অণু থেকে আরএনএ তৈরি হয়, অর্থাৎ এই ডিএনএর যে মেসেজটি, সেই মেসেজটি আরএনএ বহন করে নিয়ে আসে এবং সেটি মূলত মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। তো সেটিকে বলা হয় ট্রান্সক্রিপশন। তো এই ট্রান্সক্রিপশনের আসলে পরবর্তী ধাপ হলো ট্রান্সলেশন। তো আমাদের যে নতুন যে আরএনএ তৈরি হলো ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে, আসলে যে সেই আরএনএটি প্রোটিন তৈরি করতে পারে না, অর্থাৎ ট্রান্সলেশনের জন্য সেটি উপযুক্ত নয়। দ্য নেসেন্ট বা নিউলি ফর্মড RNA is synthesized by RNA polymerase is called hnRNA or primary transcript. তো আমরা এর আগের ক্লাসে দেখেছি যে আরএনএ ট্রান্সক্রিপশন সাধারণত যে এনজাইমটির দ্বারা হয়ে থাকে সেটি হলো আরএনএ পলিমারেজ, আর এটি ইউক্যারিওটিকের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ 2 দ্বারা হয়ে থাকে। তো যেই আরএনএটি তৈরি হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে, সেই আরএনএটিকে আমরা hnRNA বা প্রাইমারি ট্রান্সক্রিপ্ট বলে থাকি। পরবর্তীতে এই যে প্রাইমারি ট্রান্সক্রিপ্ট সেটি বিভিন্নভাবে মডিফিকেশন হয় এবং মডিফিকেশন হয়ে সেটি ফাংশনালি অ্যাক্টিভ আরএনএতে পরিণত হয়, যাকে আমরা ম্যাচিউর আরএনএও বলে থাকি। এখানে বিভিন্ন এনজাইম কাজ করে থাকে। তো পোস্ট ট্রান্সক্রিপশনাল প্রসেসিং ইজ রিকোয়ার্ড টু কনভার্ট দ্য প্রাইমারি আরএনএ ইনটু ফাংশনাল অর অ্যাক্টিভ ফর্ম অর ম্যাচিউর আরএনএ। অর্থাৎ পোস্ট ট্রান্সক্রিপশনাল প্রসেস হলো এমন একটি পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে সেই প্রাইমারি ট্রান্সক্রিপ্টটি বিভিন্নভাবে প্রসেসিং হয়ে সেটি ফাংশনাল আরএনএ বা ম্যাচিউর আরএনএ তৈরি করে, যেটি আমাদের প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশনের জন্য একদম উপযুক্ত। তো এই যে আরএনএ প্রাইমারি ট্রান্সক্রিপ্ট যেটি ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হয়, সেটির মধ্যে বোথ এক্সন অ্যান্ড ইন্ট্রন থাকে। তো পরবর্তীতে আমি তোমাদের এক্সন এবং ইন্ট্রন সম্পর্কে বলবো। ইট ইজ আনস্টেবল এবং এটা আসলে ক্ষণস্থায়ী, এটা কোনো দৃঢ়তা নেই, এজন্যই এর মধ্যে কিছু প্রসেসিং হওয়া দরকার। তো এমআরএনএ যে প্রসেসিং সেটি সাধারণত ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে হয়ে থাকে, প্রোক্যারিওটিক সেলে হয় না, কারণ প্রোক্যারিওটিক সেলে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন একদম যুগোৎপদ হয়ে থাকে, অর্থাৎ ট্রান্সক্রিপশনের পরবর্তী পর্যায়ে ট্রান্সলেশন হয়ে থাকে। কিন্তু যেটি ইউক্যারিওটিক সেল সেটিতে ট্রান্সক্রিপশনটি কোষের নিউক্লিয়াসে হয়ে থাকে এবং ট্রান্সলেশন বা প্রোটিন সিনথেসিস প্রসেসটি কোষের সাইটোপ্লাজমে হয়ে থাকে। তো এগুলো তো আমরা বললামই যে যে আরএনএটি তৈরি হয় তাকে প্রাইমারি ট্রান্সক্রিপ্ট বা hnRNA বলা হয়। তো এখন আমাদের একটি জিনিস শিখতে হবে, সেটি হলো স্প্লিট জিন। তো আমরা দেখি স্প্লিট জিন কি। জিন হুইচ কন্টেন নন ফাংশনাল পার্ট অ্যালং উইথ ফাংশনাল পার্ট ইজ নোন অ্যাজ স্প্লিট জিন। এই যে ডিএনএ থেকে আরএনএ মেসেজগুলো নিয়ে আসলো, হেরিডিটারি ম্যাটেরিয়ালগুলো, সেই মেসেজগুলোর মাধ্যমে আসলে সে আমাদের যে প্রোটিন, সেই প্রোটিন তৈরি করে বিভিন্নভাবে। তো এই আরএনএর মধ্যে আসলে ফাংশনাল এবং নন ফাংশনাল পার্ট দুটি অবস্থান করে। আসলে আমাদের প্রোটিন সিনথেসিসের জন্য যে নন ফাংশনাল পার্ট, সেই নন ফাংশনাল পার্টটির দরকার নেই। তো নন ফাংশনাল পার্টকে আবার নন কোডিং রিজিয়নও বলা হয়, যেটাকে আমরা বলি ইন্ট্রন্স। আর যেটি ফাংশনাল পার্ট তাকে বলা হয় কোডিং রিজন, যাকে বলা হয় এক্সন। তাহলে আমরা এখানে থেকে দুইটি
ডেফিনেশন শিখলাম, একটি হলো এক্সন এবং আরেকটি হলো ইন্ট্রন। তো এক্সন হলো যে কোনো যে জিনের যে সংকেতবাহী যে অংশ অর্থাৎ যে ফাংশনাল পার্ট তাকে বলা হয় এক্সন, অর্থাৎ সে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। আর কোনো জিনের যে সংকেতবিহীন অংশ সেই সংকেতবিহীন অংশকে বলা হয় ইন্ট্রন, যেটি হলো নন ফাংশনাল পার্ট। তো পোস্ট ট্রান্সক্রিপশনাল যে প্রসেস সেই প্রসেসটি সাধারণত 3টা জিনিসের মাধ্যমে হয়ে থাকে এবং এই 3টা স্টেপ হলো ক্যাপিং, টেইলিং এবং স্প্লাইসিং। তো আমরা প্রত্যেকটা যে স্টেপ সেই স্টেপগুলোই পড়ব। তো প্রথমে আমাদের পড়তে হবে যে ক্যাপিং জিনিসটা আসলে কি, পোস্ট ট্রান্সক্রিপশনাল যে মডিফিকেশনে সেটি। তো আমরা আসলে এর আগের একটা ক্লাস করেছি, সেখানে আমরা বিভিন্ন ধরনের আরএনএ যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারগুলো শিখেছি এবং তোমরা সেখানে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ স্ট্রাকচার শিখেছো এবং মেসেঞ্জার আরএনএতে তোমরা দেখেছো যে একটি ক্যাপ রিজন থাকে এবং সেই সাথে একটি টেল রিজন থাকে। তো যেই আরএনএটি আসলে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হয় সেটিতে আসলে ক্যাপ থাকে না, তো পরবর্তীতে এই ক্যাপটি লাগানোর প্রয়োজন হয়। তো এই যে ক্যাপিং প্রসেস সেই ক্যাপিং প্রসেসটিকে আমরা বলতে পারি 7 মিথাইল গুয়ানোসিন 5 প্রাইম ক্যাপিং। অর্থাৎ আরএনএ কে যদি দেখি সেটি হলো 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী অবস্থান হয়ে থাকে এবং 5 প্রাইমে আসলে ক্যাপিং হবে এবং 3 প্রাইম যে অভিমুখে সেখানে টেইলিং হবে। তো এই যে ক্যাপিং প্রসেসটি সেটি আসলে 2টা স্টেপে ঘটে। তো প্রথম স্টেপে সেটি নিউক্লিয়াসে ঘটে। তো নিউক্লিয়াসে প্রথমে গুয়ানোসিন ট্রাইফসফেট ইজ অ্যাডেড ইজ 5 প্রাইম এন্ড, অর্থাৎ যে 5 প্রাইম এন্ড বা 5 প্রাইম যে প্রান্ত সেই প্রান্তে একটি গুয়ানোসিন ট্রাইফসফেট যুক্ত হয় এবং এখানে যে এনজাইমটি কাজ করে সেটি হলো গুয়ানাইল ট্রান্সফারেজ এনজাইম। এবং এই যে বন্ডিংটির মাধ্যমে আসলে ক্যাপিংটি তৈরি হয় সেটি হলো একটি আনইউজুয়াল 5 প্রাইম 5 প্রাইম ট্রাইফসফেট লিঙ্কেজ, যেটি একটি আনইউজুয়াল বন্ড। আর পরবর্তীতে আসলে সেটি সাইটোপ্লাজমে চলে যায় এবং সাইটোপ্লাজমে গিয়ে সেটি যে মিথাইলেশন হয়, অর্থাৎ এই যে জিটিপি এই জিটিপির সাথে একটি মিথাইল গ্রুপ যুক্ত হয় এবং এই মিথাইল গ্রুপের যে দাতা সেই দাতাটি হচ্ছে এডিনোসাইল মিথিওনিন, যাকে বলা হয় স্যাম। তো আমরা জানি যে আমাদের যে দেহে সেই দেহে যে মিথাইল গ্রুপ ডোনার হিসেবে কাজ করে স্যাম। তো এখানে যে এনজাইমটি কাজ করে সেটি হলো 7 মিথাইল ট্রান্সফারেজ। তাহলে ক্যাপিং কিছুই না, কোনো এমআরএনএর 5 প্রাইম যে প্রান্ত সেই প্রান্তের সাথে জিটিপি যুক্ত হবে এবং এখানে যে এনজাইমটি কাজ করবে সেটি হলো গুয়ানিল ট্রান্সফারেজ। পরবর্তীতে সেটি সাইটোসোল বা সাইটোপ্লাজমে চলে যাবে এবং সেখানে গিয়ে তার সাথে একটি মিথাইল গ্রুপ যুক্ত হবে, আর এজন্য একে বলা হয় 7 মিথাইল গুয়ানোসিন 5 প্রাইম ক্যাপিং। তো এই যে ক্যাপিং এর যে ফাংশন সেই ফাংশনগুলো আমরা দেখব। তো এই ক্যাপ আসলে যে আমাদের পরবর্তী যে স্টেপ ট্রান্সলেশন, সেই ট্রান্সলেশনটি ইনিশিয়েশন বা শুরু করার জন্য দরকার, অর্থাৎ সে এই যে রাইবোজোম বাইন্ডিং সাইট প্রদান করে। আর ক্যাপের আরেকটি কাজ হলো সে আরএনএ কে যে কোনো হচ্ছে নিউক্লিয়াস যে এনজাইম সেই এনজাইমের যে অ্যাটাক সেই অ্যাটাক থেকে রক্ষা করে। তার ফলে কি হলো, তার ফলে যে এমআরএনএ সেই এমআরএনএ স্টেবিলাইজ হলো, অর্থাৎ এমআরএনএটি দৃঢ়তা প্রদান করা হলো ক্যাপিং এর মাধ্যমে। তো এখন আমরা দেখব আমাদের যে পরবর্তী প্রসেস সেটি হলো টেইলিং। টেইলিংটা হবে 3 প্রাইম যে প্রান্ত সেই প্রান্তের দিকে। তো এডিশন অফ পলি এ টেইল এট 3 প্রাইম এন্ড, অর্থাৎ এই যে এমআরএনএ এই এমআরএনএ যে 3 প্রাইম প্রান্ত সেই প্রান্ত মধ্যে পলি এ টেইল যুক্ত হবে। তো the 3 prime end of most eukaryotic mRNAs possesses a chain of 200 to 300 adenine nucleotides and are called poly A tail। অর্থাৎ এই যে এমআরএনএ সেই এমআরএনএর যে লাস্ট প্রান্ত 3 প্রাইম প্রান্ত সেই প্রান্তে সাধারণত 200 থেকে 300টি এডিনাইল যে নিউক্লিওটাইড সেই এডিনিন নিউক্লিওটাইড রেসিডিউটি থাকে
এবং তাকে বলা হয় পলি এ টেল। তো যখন ট্রান্সক্রিপশন প্রসেসটি হয় তখন এই আসলে পলি এ টেলটি তৈরি হয় না। তো পরবর্তীতে এই যে নিউক্লিওটাইড, আসলে এই এডিনিন নিউক্লিওটাইড সেটিকে আমরা এডিনাইলিক অ্যাসিডও বলা হয়। সেই এডিনাইলিক অ্যাসিড এই যে এমআরএনএ 3 প্রান্তের দিকে যুক্ত হবে এবং এখানে যে এনজাইমটি কাজ করবে সেটি হলো পলি এডিনাইলেট পলিমারেজ। তো আমরা যদি টেইলিং এর যে ফাংশন, সেই ফাংশনটি দেখি, টেইলিংও আসলে এমআরএনএ কে দৃঢ়তা বা স্টেবিলাইজ প্রদান করবে এবং এর ফলে আসলে তার যে 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্ত, সেই প্রান্তকে যে কোনো এক্সোনিউক্লিয়াস যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি থেকে সে রক্ষা করবে। তো পরবর্তী যে প্রসেস সেটি হলো স্প্লাইসিং। তো স্প্লাইসিং প্রসেসটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো আরএনএ স্প্লাইসিং ইজ এ প্রসেস ইন হুইচ নিউলি মেড প্রিকারসর মেসেঞ্জার আরএনএ, যাকে আমরা এমআরএনএ বা প্রাইমারি ট্রান্সক্রিপ্টও বলি, ইজ ট্রান্সফার্ড ইনটু এ ম্যাচিউর মেসেঞ্জার আরএনএ। আসলে স্প্লাইসিং এমন একটা প্রসেস, যে প্রসেসে যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে আরএনএটি তৈরি হলো, যাকে আমরা বলি প্রাইমারি ট্রান্সক্রিপ্ট, সেই প্রাইমারি ট্রান্সক্রিপ্টটি বিভিন্নভাবে মডিফিকেশন হয়, সেটি ম্যাচিউর আরএনএ হবে। তো কি মডিফিকেশন সেখানে হয়? তো ডিউরিং স্প্লাইসিং এর সময় তো আমরা জানি যে আরএনএ এর মধ্যে ট্রান্সক্রিপশন করার পর তাতে এক্সন এবং ইন্ট্রন থাকে। তো যেহেতু আমাদের ইন্ট্রনের এখানে কোনো দরকার নেই, তো স্প্লাইসিং এর মেইন কাজ হবে ইন্ট্রন গুলাকে সরিয়ে ফেলা এবং এক্সন গুলাকে জোড়া লাগানো। তো এখানে আমরা যে স্প্লাইসিং প্রসেসটি দেখব। তো এখানে আমরা একটি যে প্রিমেচিউর এমআরএনএ দেখছি এবং সেই প্রিমেচিউর এমআরএনএ তে আমরা কোডিং সিকোয়েন্স এবং নন কোডিং সিকোয়েন্স দেখছি। যেখানে যে কোডিং সিকোয়েন্স, যেটি সংকেতবাহী যে অংশ, তাকে বলা হবে এক্সন, আর নন কোডিং সিকোয়েন্স যেটি সংকেতবিহীন অংশ, তাকে বলা হবে ইন্ট্রন্স। আর স্প্লাইসিং এর যে মেইন উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো ইন্ট্রন্স গুলাকে বাদ দেওয়া এবং এক্সন গুলাকে জোড়া লাগানো। তো এই স্প্লাইসিং প্রসেসটি ভালোভাবে বোঝার জন্য আমাদের এখানে বেশ কিছু টার্মস জানতে হবে। তো প্রথমেই আমরা দেখি এইচএনআরএনএ। এইচএনআরএনএ বলতে বোঝায় হেটারো নিউক্লিয়ার আরএনএ। আসলে হেটারো নিউক্লিয়ার আরএনএ হলো প্রাইমারি ট্রান্সক্রিপ্ট, যাতে এক্সন এবং ইন্ট্রন দুটি অবস্থান করে, অর্থাৎ এর যে মেসেজ, সেই মেসেজটি একটি ইন্টারাপ্টেড মেসেজ থাকবে, অর্থাৎ তাতে যেহেতু ইন্ট্রন থাকে মেসেজটি ইন্টারাপ্টেড। তারপর আমরা দেখব স্মল নিউক্লিয়ার আরএনএ আর কনফাইন্ড টু দ্য নিউক্লিয়াস আর ইনভলভড ইন স্প্লাইসিং অফ এইচএনআরএনএ। তো স্মল নিউক্লিয়ার আরএনএ আসলে সেটি নিউক্লিয়াসে পাওয়া যায় এবং সেই যে স্মল নিউক্লিয়ার আরএনএ টি আসলে এইচএনআরএনএ বা হেটারো নিউক্লিয়ার আরএনএ স্প্লাইসিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ এই যে আরএনএ, সেই আরএনএ গুলো ইউরাসিল রিচ, ইউরাসিল যে নামক যে নিউক্লিওটাইড, সেই নিউক্লিওটাইড এতে বেশি থাকে এবং এদের এনজাইমেটিক অ্যাক্টিভিটি আছে, যেটাকে আমরা রাইবোজাইম বলতে পারি। তার পরবর্তীতে যে জিনিসটি আমরা শিখবো সেটি হলো SNRNPs, যাকে আমরা প্রনাউন্স করতে পারি স্নার্পস, যাকে আমরা ভেঙে বলতে পারি স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিওপ্রোটিন কমপ্লেক্স that combine with pre-mRNA to form spliceosome। এই যে স্মল নিউক্লিয়ার আরএনএ, সেই স্মল নিউক্লিয়ার আরএনএ এর সাথে বিভিন্ন ধরনের প্রোটিন যখন যুক্ত হয় তখন তাকে বলা হয় SNRNPs, অর্থাৎ স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিওপ্রোটিন। সেটি পরবর্তীতে প্রাইমারি ট্রান্সক্রিপ্ট সেটির সাথে যুক্ত হয়ে স্প্লাইসোজোম তৈরি করে। তো পরবর্তীতে আরেকটি টার্ম হলো স্প্লাইসিওজোম। So spliceosome is a complex of SNRNA and protein complex which removes introns from a primary transcript। এই যে স্প্লাইসিওজোম সেটি হলো আসলে এই যে SNRNPC, সেই SNRNP যখন এই প্রাইমারি ট্রান্সক্রিপ্টের সাথে যুক্ত হয় তখন সেটি স্প্লাইসিওজোম তৈরি করে এবং এই স্প্লাইসিওজোম তৈরি করার মাধ্যমে সে আমাদের যে ইন্ট্রন, সেই ইন্ট্রনগুলোকে রিমুভ করে বা দূর করে দেয় এবং এক্সনগুলোকে জোড়া লাগে। তো প্রথমে আমাদের যে স্প্লাইসিং এর যে মেইন কাজ সেটি হলো
রিমুভাল অফ ইন্ট্রনস, অর্থাৎ আমাদের যে প্রাইমারি ট্রান্সক্রিপ্ট আছে সেই প্রাইমারি ট্রান্সক্রিপ্ট থেকে যে ইন্ট্রনস বা সংকেতবিহীন অংশ, সেই অংশগুলোকে রিমুভ করতে হবে। তো ইন্ট্রনস আর নিউক্লিওটাইড সিকোয়েন্স অন এমআরএনএ দে ডো নট কোড ফর প্রোটিন, অর্থাৎ ইন্ট্রনগুলো আসলে ইন্ট্রনো নিউক্লিওটাইড সিকোয়েন্স এবং এক্সোনো নিউক্লিওটাইড সিকোয়েন্স, কিন্তু ইন্ট্রনগুলো এমন ধরনের নিউক্লিওটাইড সিকোয়েন্স যেগুলো আসলে কোনো প্রোটিনের জন্য কোড করে না, আর এক্সনস আর কোডিং সিকোয়েন্স দ্যাট কোড ফর প্রোটিন, অর্থাৎ এগুলো কোডিং সিকোয়েন্স এবং তারা প্রোটিনের জন্য কোড করে। দ্য প্রসেস বাই হুইচ ইন্ট্রনস আর excised and exon are linked to form a functional mRNA is called splicing। আর যে প্রসেসের মাধ্যমে ইন্ট্রনগুলোকে আসলে রিমুভ করা হয় বা দূর করা হয় এবং এক্সনগুলোকে জোড়া দেওয়া হয় তাকেই বলা হয় যে ফাংশনাল এমআরএনএ। তো এই যে ইন্ট্রনস রিমুভার করার জন্য আমাদের যে জিনিসগুলো মেইনলি কাজ করে সেগুলো হলো SNRNA, স্মল নিউক্লিয়ার আরএনএ, তারপর তার সাথে SNRNP স্প্লাইসিওজোম, তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আসলে যে ইন্ট্রন, সেই ইন্ট্রনগুলা রিমুভ হয়। তো এখন আমরা দেখব ইন্ট্রন স্প্লাইস সাইট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রি এমআরএনএ বা প্রাইমারি হচ্ছে ট্রান্সক্রিপ্ট। তো এই প্রাইমারি ট্রান্সক্রিপ্টের মধ্যে এক্সন এবং ইন্ট্রন থাকবে। তো আমাদের মেইন যে উদ্দেশ্য সেটি হলো ইন্ট্রনকে সরানো। তো সেই জন্য আমাদের ইন্ট্রনের স্প্লাইস সাইট বা ইন্ট্রনের যে কর্তিত অংশ, কোন জায়গায় থেকে ইন্ট্রনগুলোকে আমরা কেটে ফেলবো, সেই কেটে ফেলা অংশগুলো সিলেক্ট করতে হবে। তো ইন্ট্রনের হচ্ছে যে অংশটি আসলে 5 প্রাইমের দিকে অবস্থান করে তাকে বলা হয় 5 প্রাইম স্প্লাইস সাইট, অথবা আমরা বলতে পারি 5' স্প্লাইস ইন্ট বা সাইট। আর ইন্ট্রনের যে অংশটি আসলে 3 প্রাইমের দিকে অবস্থান করে, অর্থাৎ এমআরএনএ 3 প্রাইমের দিকে অবস্থান করে, তাকে বলা হয় 3 প্রাইম স্প্লাইস সাইট অথবা 3' স্প্লাইস সাইট। অর্থাৎ ইন্ট্রনের দুইটি অংশ, একটি হলো যেটি 5 প্রাইমের দিকে অবস্থান করে তাকে বলা হয় 5' স্প্লাইস সাইট, আরেকটি যেটি সেটি হলো 3 প্রাইমের দিকে অবস্থান করা হয় তাকে বলা হয় 3' স্প্লাইস সাইট। তো এইরকম ভাবে এক্সন, সে এক্সনেরও দুইটি অংশ রয়েছে। তো এক্সনের যে অংশটি আসলে 5 প্রাইমের দিকে অবস্থান করে তাকে বলা হয় 5 প্রাইম এক্সন, আর যে অংশটি 3 প্রাইমের দিকে অবস্থান করে তাকে বলা হয় 3 প্রাইম এক্সন বা 3' এক্সন। তো আসলে স্প্লাইসিং যে মেকানিজম, সেই মেকানিজমটি আসলে অনেক বেশি সিম্পল। তো সেই মেকানিজমটি হলো এক্সন এবং ইন্ট্রনের মধ্যে যে ফসফোডাইএস্টার বন্ড, সেই ফসফোডাইএস্টার বন্ডটি ভেঙে ফেলতে হবে। তার ফলে কি হবে? তার ফলে এই যে এক্সন, সেই এক্সনের যে 3 প্রাইম যে হাইড্রোক্সাইল গ্রুপ, সেই হাইড্রোক্সাইল গ্রুপটি ফ্রি হয়ে যাবে, অর্থাৎ যে 5 প্রাইম স্প্লাইস সাইডে, এবং সেই 3 প্রাইম হাইড্রোক্সাইল গ্রুপটি আবার সহজেই 3 প্রাইম স্প্লাইস সাইডের সাথে রিঅ্যাকশন করবে এবং এই রিঅ্যাকশনের ফলে ইন্ট্রন দূর হয়ে যাবে এবং এক্সন দুটি জোড়া লাগবে। তো এই যে স্প্লাইসিং, সেই স্প্লাইসিংটি হলো আসলে এই যে এক্সন এবং যে ইন্ট্রনটাকে সরানোর জন্য একটা প্রোটন অ্যাটাক বা যাকে আমরা বলি নিউট্রিফিলিক অ্যাটাক, এবং এই নিউট্রিফিলিক অ্যাটাকের ফলে আসলে তার মধ্যে একটি লুপ লাইক বা লেরিয়েট স্ট্রাকচার তৈরি হবে এবং পরবর্তীতে সেটি আবার দূর হয়ে যাবে। তো সেটি হলো স্প্লাইসিং এর যে মেইন মেকানিজম সেটি। তো এই স্প্লাইসিং জিনিসটি আসলে অনেক বড় একটা এরিয়া। তো স্প্লাইসিং বিভিন্নভাবে হতে পারে। তো ইন্ট্রনের যে সিকোয়েন্স বা ইন্ট্রনে যেভাবে কাজ করে তার উপর ভিত্তি করে আমরা যে ইন্ট্রনসগুলোকে 2 ভাগে ভাগ করতে পারি। তো একটি হলো গ্রুপ 1 ইন্ট্রন, আরেকটি হলো গ্রুপ 2 ইন্ট্রন। তো আমরা দুইটা দিকে দেখব, অর্থাৎ গ্রুপ 1 ইন্ট্রনে স্প্লাইসিং কিভাবে হয় এবং গ্রুপ 2 ইন্ট্রনে স্প্লাইসিং কিভাবে হয়। তো গ্রুপ 1 যে ইন্ট্রন, সেই ইন্ট্রনের স্প্লাইসিং হওয়ার জন্য এই যে ইন্ট্রনের যে সিকোয়েন্স, নিউক্লিওটাইড সিকোয়েন্স, সেই সিকোয়েন্সে একটি গুয়ানিন রেসিডিউ বা গুয়ানিন নিউক্লিওটাইড থাকবে এবং এই যে গুয়ানিন
নিউক্লিওটাইড সেটি আসলে এরকম লুপ লাইক স্ট্রাকচার তৈরি করবে। তো এই গুয়ানিন নিউক্লিওটাইডের যে 3 প্রাইম হাইড্রোক্সাইল গ্রুপ সেটি আসলে যে 5 প্রাইম স্প্লাইস সাইটের সাথে রিঅ্যাকশন করবে এবং এই রিঅ্যাকশন করার ফলে 5 প্রাইম যে এক্সন সেই এক্সনের যে 3 প্রাইম হাইড্রোক্সাইল গ্রুপ সেই হাইড্রোক্সাইল গ্রুপটি ফ্রি হয়ে যাবে এবং এই 3 প্রাইম হাইড্রোক্সাইল গ্রুপটি আবার পরবর্তীতে এই ইন্ট্রনের যে 3 প্রাইম স্প্লাইস সাইট তার সাথে রিঅ্যাকশন করবে এবং এই রিঅ্যাকশনের ফলে পরবর্তীতে এই যে ইন্ট্রনের যে লুপ লাইক স্ট্রাকচার সেই লুপ লাইক স্ট্রাকচারটি দূরীভূত হবে এবং এক্সন দুটি যুক্ত হবে। তো এখানে গ্রুপ 1 ইন্ট্রনকে দেখানো হচ্ছে। তো এই যে গ্রুপ 1 ইন্ট্রন সেই ইন্ট্রনে আসলে কোনো ধরনের প্রোটিনের দরকার হয় না, এখানে কোনো প্রোটিন কাজ করে না। আর এই জন্য এই ধরনের যে মেকানিজম ইন্ট্রনের যে স্প্লাইসিং মেকানিজম সেই মেকানিজমকে বলা হয় সেলফ স্প্লাইসিং মেকানিজম বলা হয়, অর্থাৎ তারা নিজেরাই সক্ষম এবং নিজেদের এনজাইমেটিক অ্যাক্টিভিটি রয়েছে। তো গ্রুপ 2 যারা ইন্ট্রন, গ্রুপ 2 ইন্ট্রন আবার দুই ভাগে বিভক্ত, একটি হলো সেলফ স্প্লাইসিং মেকানিজমে হতে পারে আর একটি হলো স্প্লাইসিজম কমপ্লেক্সের মাধ্যমে হতে পারে। তো যেটি আমরা প্রথমে দেখব সেলফ স্প্লাইসিং মেকানিজম। তো গ্রুপ 1 ইন্ট্রনে আমরা দেখেছিলাম যে ইন্ট্রনের যে অংশে সেখানে একটি গুয়ানিন যে নিউক্লিওটাইড রেসিডিউ সেটি থাকতে হবে। তো গ্রুপ 2 ইন্ট্রনের ক্ষেত্রে এই ইন্ট্রনের যে সিকোয়েন্স সেই সিকোয়েন্সে একটি এডিনিন হচ্ছে রেসিডিউ থাকবে। তো এই এডিনিন রেসিডিউটি যে 2 প্রাইম হাইড্রোক্সাইল গ্রুপ সেটি আবার এক্সনের যে 5 প্রাইম সেটি আবার যে ইন্ট্রনের 5 প্রাইম স্প্লাইস বা স্প্লাইস সাইডের সাথে রিঅ্যাকশন করবে। তো এই যে রিঅ্যাকশন করার ফলে এই যে ইন্ট্রন সেই ইন্ট্রনটি একটি লুপ লাইক, তাহলে ইন্ট্রন একটি লুপ লাইক স্ট্রাকচার তৈরি হবে কারণ এখানে এক্সন থেকে ইন্ট্রন কাট আউট হয়ে গেল এবং এই কাট আউট হওয়ার ফলে এই যে এক্সনের যে 3 প্রাইম হাইড্রোক্সাইল গ্রুপ সেই হাইড্রোক্সাইল গ্রুপটি ফ্রি হয়ে যাবে এবং এই 3 প্রাইম হাইড্রোক্সাইল গ্রুপটি পরবর্তীতে আবার এই যে ইন্ট্রন সেই ইন্ট্রনের যে 3 প্রাইম স্প্লাইস সাইটের সাথে রিঅ্যাকশন করবে এবং এই রিঅ্যাকশনের ফলে যে ইন্ট্রন সেই ইন্ট্রনটি আলাদা হয়ে যাবে এবং এটি একটি লুপ লাইক স্ট্রাকচার এবং পরবর্তীতে এই এক্সন দুটি সংযুক্ত হয়ে একটি ম্যাচিউর বা ফাংশনাল যে এমআরএনএ তৈরি করবে। তো এটি হলো আমাদের যে গ্রুপ 2 ইন্ট্রনের সেলফ স্প্লাইসিং মেকানিজম। তো পরবর্তীতে আমরা গ্রুপ 2 ইন্ট্রনসের আরেকটি যে মেকানিজম যেটি হচ্ছে স্প্লাইসিওজোম কমপ্লেক্সের মাধ্যমে হয়ে থাকে। তো এর আগে আমরা বেশ কিছু টার্মস শিখেছি, সেই টার্মসগুলোই এখানে আসবে। তো স্প্লাইসিওজোম কি? স্প্লাইসিওজোম হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন এখানে কাজ করবে, এখানে বিভিন্ন ধরনের প্রোটিন কাজ করবে। এর মধ্যে রয়েছে 150 প্রোটিন, 150 ধরনের প্রোটিন এবং তার সাথে যুক্ত হবে 5 ধরনের আরএনএ, যাদের এই আরএনএ গুলাকে আমরা বলি স্মল নিউক্লিয়ার আরএনএ অথবা এসএন আরএনএ। তো এই এসএন আরএনএ গুলা হচ্ছে ইউরাসিল রিচ আরএনএ এবং তাদের এনজাইমেটিক অ্যাক্টিভিটি রয়েছে এবং এদেরকে বলা হয় রাইবোজাইম। তো এই যে এসএন আরএনএ সেটি সাধারণত 5 ধরনের এবং এদেরকে আমরা বলতে পারি U1, U2, U4, U5 এবং U6। তো এই যে এসএন আরএনএ সেই আরএনএ গুলা সাধারণত 100 থেকে 300 নিউক্লিওটাইড বিশিষ্ট হয়ে থাকে এবং তার সাথে আবার বিভিন্ন ধরনের প্রোটিন যুক্ত হয়। তো এই যে এসএন আরএনএ এর সাথে বিভিন্ন ধরনের প্রোটিন যুক্ত হয় যে কমপ্লেক্সটি তৈরি করে তাকে বলা হয় এসএন আরএনপি, যাকে আমরা প্রনাউন্স করতে পারি স্নার্ট এবং একে যদি ভেঙে বলা হয় তাকে বলা হবে স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিয়ার প্রোটিন। তো এই রাইবোনিউক্লিয়ার প্রোটিনটি যখন প্রি এমআরএনএ বা প্রাইমারি ট্রান্সক্রিপ্টের সাথে বা হেটারোনিউক্লিয়ার আরএনএর সাথে যুক্ত হয় তখন তাকে বলা হয় স্প্লাইসিওজোম কমপ্লেক্স। তো আমরা দেখি যে স্প্লাইসিওজোম যে কমপ্লেক্স সেই কমপ্লেক্সটি কিভাবে কাজ করে। তো এখানে আমাদের একটি প্রি ম্যাচিউর যে আরএনএ সেটি রয়েছে। তো এই প্রি ম্যাচিউর যে আরএনএ বা প্রাইমারি ট্রান্সক্রিপ্ট
তিনটি অংশ এখানে দেখানো হয়েছে, এক্সন, এক্সন এবং মাঝখানে ইন্ট্রন। তো আমাদের মেইন কাজ হলো ইন্ট্রনকে সরানো। তো ইন্ট্রনের যে 5 প্রাইম যে স্প্লাইস সাইট, তার সাথে একটি আরএনএ যুক্ত হবে, স্মল নিউক্লিয়ার আরএনএ U1 যুক্ত হবে, এবং তার যে 3 প্রাইম স্প্লাইস সাইট, সেই 3 প্রাইম স্প্লাইস সাইটে আরেকটি যে স্মল নিউক্লিয়ার আরএনএ যুক্ত হবে, যাকে বলা হয় U2AF। U2AF দিয়ে আমরা বুঝাচ্ছি অক্সিলারি ফ্যাক্টর। তো পরবর্তীতে এই যে U2AF বা হচ্ছে U2 অক্সিলারি ফ্যাক্টর, সেটি আবার তার সাথে আরেকটি প্রোটিন যুক্ত করে, তাকে বলা হয় BBP অথবা ব্রাঞ্চ পয়েন্ট বাইন্ডিং প্রোটিন। তো এই ব্রাঞ্চ পয়েন্ট বাইন্ডিং প্রোটিনটি আসলে ইন্ট্রনের ব্রাঞ্চ সাইটে যুক্ত হয়। তো ব্রাঞ্চ সাইট আসলে এরকম একটা সাইট বা এরকম একটা জায়গা যেখানে আসলে এডিনিন রেসিডিউ থাকবে, অর্থাৎ এডিনিন নিউক্লিওটাইড থাকবে। তো পরবর্তীতে তো এখানে আরেকটি হচ্ছে স্মল নিউক্লিয়ার আরএনএ আসে, সেটি হলো U2, এবং U2 আসলে এই ব্রাঞ্চ যে পয়েন্ট বাইন্ডিং প্রোটিন তাকে সরিয়ে ফেলে। আসলে এখানে বিভিন্ন ধরনের প্রোটিনের যে সমন্বিত কার্যক্রম সেটি চলে। তো পরবর্তীতে এই যে ব্রাঞ্চ সাইডে U2 যে প্রোটিন, সেই প্রোটিনটি যুক্ত হওয়ার ফলে অর্থাৎ যে স্মল নিউক্লিয়ার আরএনএ U2 স্মল নিউক্লিয়ার আরএনএ যুক্ত হওয়ার ফলে তার যে হচ্ছে এডিনিন যে রেসিডিউ, সে এডিনিন রেসিডিউ আসলে অনেকটা এরকম বালজেজ হয়ে যায়, যাকে হচ্ছে অনেকটা লুপের মতো স্ট্রাকচার হচ্ছে ধারণ করে। তো এর পরবর্তীতে U2 আবার এখানে বিভিন্ন ধরনের যে স্মল নিউক্লিয়ার আরএনএ যুক্ত করে U6, U4, U5। তো পরবর্তীতে U2AF সেটি আবার রিলিজ বা বের হয়ে যায়। তো পরবর্তীতে আবার U6 আবার U1 এর জায়গা দখল করে, আসলে এভাবে বিভিন্নভাবে যুক্ত করে। তো U6 এর পরবর্তী কালে যে এডিনিন যে রেসিডিউ, সেই এডিনিন রেসিডিউর যে হচ্ছে 2 প্রাইম হাইড্রোক্সাইল গ্রুপ, সেই হাইড্রোক্সাইল গ্রুপের সাথে এখানে যে 5 প্রাইম স্প্লাইস ইন্ট্রনে সেটির সাথে রিঅ্যাকশন করে, এবং রিঅ্যাকশন করার ফলে তার যে এক্সনের যে 3 প্রাইম হাইড্রোক্সাইল গ্রুপ, সেই গ্রুপটি ফ্রি হয়ে যায়। তো এখানে আমরা দেখছি যে এই যে ইন্ট্রন সেটি আসলে এরকম লুপের মতো স্ট্রাকচার গঠন করে, এবং এই যে লুপ যে স্ট্রাকচার তাকে বলা হয় লেরিয়েট। পরবর্তীতে এই যে যে এক্সন 5 প্রাইম যে এক্সন, সেই 5 প্রাইম এক্সনের যে 3 হাইড্রোক্সাইল গ্রুপ, ফ্রি 3 হাইড্রোক্সাইল গ্রুপ, সেটি আবার রিঅ্যাকশন করে যে ইন্ট্রনের যে হচ্ছে 3 প্রাইম স্প্লাইস সাইটের সাথে। তাহলে এই 3 প্রাইম স্প্লাইস সাইটটি সহজেই ভেঙে যায় এবং ইন্ট্রনটি আলাদা হয়ে যায়, এবং এক্সন দুটি জোড়া লাগে, এবং অন্যান্য যে হচ্ছে বিভিন্ন যে স্মল নিউক্লিয়ার আরএনএ, সেই নিউক্লিয়ার আরএনএগুলো সরে যায়, এবং এর ফলে আমাদের একটি ম্যাচিউর আরএনএ বা পূর্ণাঙ্গ আরএনএ তৈরি হয়, যেটি আসলে ফাংশনালি অ্যাক্টিভ প্রোটিন তৈরি করার জন্য। তো এখানে আসলে আমরা স্প্লাইসিং মেকানিজমটিকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে দেখো একটি পিএমআরএনএ, যাকে আমরা প্রাইমারি ট্রান্সক্রিপ্ট বা এইচএন আরএনএ বলি। তো এইচএন আরএনএ একটি হলো 5 প্রাইম ইন্ট, আর একটি হলো 3 প্রাইম ইন্ট এক্সন এবং ইন্ট্রন আছে। তো আমাদের মেইন কাজ হলো ইন্ট্রনকে সরানো। তো ইন্ট্রনকে সরানোর জন্য এখানে বিভিন্ন ধরনের যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সগুলো আসে, যেগুলোকে বলা হয় SNRNPs। তো এই SNRNPs যখন এই যে প্রি এমআরএনএর সাথে যুক্ত হয়, তখন তাকে বলা হয় স্প্লাইসিওজোম কমপ্লেক্স, এবং এগুলা যুক্ত হওয়ার ফলে এখানে একটি লুপ লাইক স্ট্রাকচার তৈরি করে, যাকে বলা হয় লেরিয়েট। পরবর্তীতে এই যে লেরিয়েট, সেই লেরিয়েটটি সরানো হয়, এবং এই এক্সন দুইটি জোড়া লাগে, এবং এভাবেই আসলে স্প্লাইসিং প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে থাকে। তো এই হলো আমাদের স্প্লাইসিং। আসলে স্প্লাইসিং মেকানিজমটি একটু কঠিন, তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে এটি আসলে খুব কঠিন বিষয় না। তো স্প্লাইসিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্প্লাইসিং হয়ে থাকে, এগুলো হতে পারে অল্টারনেটিভ স্প্লাইসিং এবং সিলেক্টিভ স্প্লাইসিং।
তো এই স্প্লাইসিং মেকানিজমটি যে কোনো ইউক্যারিওটিক প্রাণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর যে কোনো গরমিল হলেই আসলে আমাদের প্রোটিন, সেই প্রোটিন তৈরিতে গরমিল হয়ে যাবে, অন্য ধরনের প্রোটিন তৈরি হবে বা প্রোটিন তৈরি হবে না, বা যে জিন, যে সেই জিনের মিউটেশন করতে পারে এবং বিভিন্ন ধরনের যে ইমপ্যাক্ট, সেই ইমপ্যাক্ট দেখা দিতে পারে। এর ফলে মানবদেহে বিটা থ্যালাসেমিয়া নামক রোগ হতে পারে। তো সেই জন্য এটি ইম্পর্টেন্ট। তো আমরা আজকে যে টপিকটি পড়লাম সেটি হলো পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, অর্থাৎ যে অনুলিপন পরবর্তী আরএনএ যে রূপান্তর, তাতে আমরা তিনটা জিনিস দেখলাম। একটি হলো ক্যাপিং, টেইলিং এবং স্প্লাইসিং। তো আশা করছি তোমরা আমার লেকচারটি বুঝতে পেরেছো। এখানে যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি সলভ করে দিব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।